আপনাদের যারা ফ্রিল্যান্সিং করছেন বা করার কথা ভাবছেন, আপনাদের আলটিমেট গোল কি? আমার একটা হ্যাপি ক্লায়েন্ট, 5 স্টার রিভিউ, 5 স্টার ফিডব্যাক। তাতে কি হবে, আমি ক্লায়েন্ট যদি হ্যাপি থাকে আমি 5 স্টার ফিডব্যাক পাবো, এবং খুব পসিবলি ক্লায়েন্ট আমার রিপিট কাস্টমার হয়ে যাবে। আমার যে রিপিট কাস্টমার 10 জন হয়ে যায়, তাহলে হয়তো আমার কাজ খোঁজার কাজটা অনেকটুকু কমে যাবে, ক্লায়েন্ট নিজ থেকে আসবে। আচ্ছা, এটাই হচ্ছে আমার আলটিমেট টার্গেট। এখন আমি যদি কাউকে হ্যাপি করতে চাই, খুব নর্মাল অ্যাটিটিউড আপনি চিন্তা করেন, নর্মাল, আমরা নর্মাল ভাবে চিন্তা করি, হ্যাঁ, একেবারে খুব সিম্পলি চিন্তা করি। কাউকে যদি আমি হ্যাপি করতে চাই, আমাকে তো আর তার ডিমান্ডটা জানতে হবে, সে কি চাচ্ছে। আর এই কারো ডিমান্ড কি সেটা জানার একমাত্র উপায় হচ্ছে কথা বলা, জিজ্ঞেস করা, আস্ক করা। প্রফেশনালি কিভাবে আমরা আস্ক করব, সেই জিনিসটাই আমরা আজকে দেখার চেষ্টা করব। আমাদের এখানে যারা ফ্রিল্যান্সিং করছেন বা করবেন, আপওয়ার্কে এবং ফাইবারে, আমরা আমরা একটা দেখি রাফলি যে আসলে কি ধরনের স্কিল এখানে দরকার। আমার এক্সপেরিয়েন্স থেকে, আমি আমি দেশে প্র্যাকটিস করি, সে এক্সপেরিয়েন্স থেকে আমি বলতে পারি, দেখেন, আপনি যখন কখনো কোথাও চাকরি করেন, আপনার চাকরি এবং ফ্রিল্যান্সিং এর মাঝে কিন্তু স্পষ্ট একটা ডিফারেন্স আছে। যারা বাংলাদেশে কাজ করছেন, আপনি যে প্রতিষ্ঠানে কাজ করছেন সেই প্রতিষ্ঠানে, যে ধরেন আমি ধরে নিচ্ছি আপনি একটি প্রতিষ্ঠানে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে কাজ করছেন। সে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে যদি আপনি কাজ করেন, আপনার কাস্টমার কে আসলো কে গেল, কাস্টমার সেল হলো কি হলো না, সেটা নিয়ে কিন্তু আপনার কোনো মাথা ব্যথা নেই। কাস্টমার সার্ভিস ডিপার্টমেন্ট কি করছে সেটা নিয়ে আপনার কোনো মাথা ব্যথা নেই, আপনার ভাবার প্রয়োজনই নাই। আপনি শুধু এক মনে আপনার কাজটা করে যাচ্ছেন। অর্থাৎ প্রত্যেকটা সেক্টরের জন্য আলাদা আলাদা লোক আছে, কিন্তু এখানে কিন্তু বিষয়টা ভিন্ন। এখানে আপনাকেই দেখতে হবে আপনার সেলস যাতে হয়, আপনার কাস্টমার যাতে, বায়ার যাতে আপনাকে নক দেয়, আপনি যেন সেলসে ঠিকমতো ডেলিভারি দিতে পারেন, আপনার ক্লায়েন্ট যেন হ্যাপি থাকেন। আপনি এখানে একাই 100, এটাই হচ্ছে মূল চ্যালেঞ্জ। তো আপনি দেখেন, আপনি কিন্তু শুধু অ্যাকাউন্টেন্সি করছেন না, এখানে শুধু অ্যাকাউন্টেন্সি স্কিল দিয়ে আপনি মার্কেটে টিকে থাকতে পারবেন না, কারণ আপনার তো অন্য কাজও করতে হচ্ছে। তো আমি আমি যেহেতু আমাদের আজকে সময় শর্ট, আমি খুব লম্বা কথায় যাব না। এই কথাগুলো আমরা আমাদের যারা সাধারণত যারা আমাদের সাথে ট্রেনিং করে, ওনাদের সাথে আমরা অনেকবার এই কথাগুলো বলছি। যারা বাইরে থেকে আসছেন ওনাদেরকে আমি সংক্ষেপে বলি। টেকনিক্যাল স্কিল আমি বিলিভ করি অ্যাকাউন্টেন্সি স্কিল আপনার এজ এ ফিনান্সার আপনার লাগছে 40%। তাহলে দেখেন, টোটাল যদি আপনি ফ্রিল্যান্সিং মার্কেটে যখন আপনি জয়েন করছেন, তখন আমি যদি আপনাকে 100 স্কিল, রিকোয়ার্ড স্কিলটা 100 ধরি, 40% হচ্ছে আপনার অ্যাকাউন্টেন্সি স্কিল লাগছে, অনলি 40%। বাকি 60% হচ্ছে আদার থিংস। অর্থাৎ শুধুমাত্র অ্যাকাউন্টেন্স স্কিল 40% থাকলে চলবে, আদার স্কিল গুলো আপনাকে থাকতে হবে। সে আদার স্কিল গুলো থাকলে পরে আপনি হ্যাপি ক্লায়েন্ট পাবেন, 5 স্টার ফিডব্যাক পাবেন, কাস্টমার রিপিট হবে। আচ্ছা, এটা আমি আমার এক্সপেরিয়েন্স থেকে বললাম, আপনারা অনেকে হয়তো এটা দ্বিমত করতে পারেন। তো সেকেন্ড যে স্কিলটা লাগছে সেটা হচ্ছে সেলসম্যানশিপ স্কিল বা কাস্টমার সার্ভিস স্কিল। আমি মনে করি এটা 40%। টোটাল ফ্রিল্যান্সিং জার্নিকে যদি আমি 100-এ ভাগ করি, 40-তে গেল অ্যাকাউন্টেন্সি, এবং এই সেলসম্যানশিপ স্কিল, কাস্টমার সার্ভিস স্কিল 40%, এবং প্রফেশনাল অ্যাটিটিউড যেটা আপনারা বলেন এর বাইরে 20%। আপনি কাজটা কিভাবে ডিল করছেন, আপনার পজিটিভ মাইন্ডসেট থাকা, পজিটিভ অ্যাপ্রোচ থাকা, এটা হলো আপনার 20%। তাহলে আমরা যেটা বুঝলাম সেটা হলো যে আপনার শুধু অ্যাকাউন্টেন্সি স্কিল থাকলে হবে না, এই প্রফেশনে সাকসেসফুল হতে হলে অ্যাকাউন্টেন্সি স্কিল হচ্ছে কি স্কিল, এটা আবার না থাকলেও হবে না। আপনারা বাকি 60% আছে, কিন্তু অ্যাকাউন্টেন্সি স্কিল আছে 10%, তাহলে কিন্তু আপনি সাকসেসফুল হবেন না। অ্যাকাউন্টেন্সি স্কিলটা আপনার হচ্ছে কি কোর এলিমেন্ট, এটা 40-50% লাগবেই। অন টপ অফ দ্যাট আপনাকে সেলসম্যানশিপ স্কিল অ্যান্ড কাস্টমার সার্ভিস স্কিল, প্রফেশনাল অ্যাটিটিউড, এগুলো ঠিক থাকতে হবে। থাকলে পরে আপনি আপনার জার্নিতে সাকসেসফুল হবেন। এটা হচ্ছে মূল সামারি। যখন ক্লায়েন্ট আমাকে অ্যাপ্রোচ করলো, ক্লায়েন্ট আপনাকে বললো হ্যাঁ যে তুমি আমাকে এটা করতে পারবে কিনা, ফার্স্ট থিং হচ্ছে যে ক্লায়েন্টকে ভেরি আপনার মাইন্ডসেট ভেরি পজিটিভ রাখতে হবে। এই যে আপনাকে নক দিচ্ছে, সে হি অর শি কুড বি ইউর কাস্টমার অর
কুড নট বি, যে কোনোটাই হতে পারে, যেটাই হোক আপনি ধরে নেন, সে আপনার ভেরি ভ্যালুয়েবল কাস্টমার। আপনি ওই পজিটিভ মাইন্ডসেট নিয়ে তার সাথে কথা বলা স্টার্ট করেন। কথা বললেন প্রথমে ভেরি ফ্রেন্ডলি, সাধারণত এখানে হাই দিয়ে স্টার্ট করে, খুব ফ্রেন্ডলি। আমি দেখেছি অনেকে আপনারা যারা আমরা দেখি বাংলা, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ থেকে যারা কথা বলে ফ্রিল্যান্সার খুব সার্চ করেন। আই ডোন্ট থিঙ্ক যে ইটস ভেরি রাইট অ্যাপ্রোচ আর কি। এটা আমার মনে হয়, ওয়েল আমরা এখানে যে এনভায়রনমেন্টে থাকি, আমার মনে হয় না যে কেউ আমাকে যদি সারাদিন সার্চ করে আমি খুব বেশি কনভিন্সড হবে এতে। মানে আমি এটাকে রং বলছি না, আমি এটাকে খারাপ বলছি না, বাট আই ডোন্ট থিঙ্ক এটা ভেরি গুড অ্যাপ্রোচ আর কি। এটা নিয়ে খুব বেশি স্যার ম্যাডাম বলতে হবে এমন কোনো আমার মনে হয় ইয়ে নাই আর কি, বরং ফ্রেন্ডলি আমরা ইয়েটা অ্যাপ্রোচটা আমরা পছন্দ বেশি করি। এই পর্যায়ে এসে আমি একটা প্রশ্ন করতে চাই সবাইকে, কারা ক্লায়েন্টকে প্রশ্ন করতে ভয় পান? ক্লায়েন্ট কি মনে করবে, এই ধরনের চিন্তা ভাবনা কার মাথায় আসে? আচ্ছা স্যার আমি একটু ভয় পাই। জুনায়েদ ভাই, ফার্স্ট কথা হচ্ছে ক্লায়েন্টকে ভয় পাওয়ার কিছু নাই, ও আমার ক্লায়েন্ট, আপনি প্রফেশনাল ডিল করবেন, ক্লায়েন্টকে ভয় পাওয়ার কিছু নাই। ক্লায়েন্ট এই ভয়টা আপনার কাটাতে হবে, কারণ আপনি ক্লায়েন্টের কথা না বললে, প্রশ্ন না করলে আপনি কিভাবে বুঝবেন যে ক্লায়েন্ট কি চায়? প্রথমে আপনি কথার মধ্যে জেনে বোঝার চেষ্টা করবেন। আমরা আমাদের এই আমরা যখন ট্রেনিং করাই, আপনাদের যারা আমাদের সাথে ট্রেনিং করছেন ওনারা জানেন, আমাদের একটা স্টেজ আছে, আমরা বলি নো ইউর ক্লায়েন্ট, KYC, নো ইউর ক্লায়েন্ট। আচ্ছা, প্রথমে আপনি চেষ্টা করবেন ক্লায়েন্টকে জিজ্ঞেস করতে, তোমার কি বিজনেস করো, তোমার তোমার কিসের বিজনেস, তোমার সম্ভব হলে ক্লায়েন্টের ওয়েবসাইটটা জেনে নিতে পারেন। কারণ এখানে একটা কথা বলে রাখি, আপনাদেরকে মনে রাখতে হবে, ফাইবার এবং আপওয়ার্কে যে কাজগুলো আসে তার 85% হচ্ছে স্মল অ্যান্ড মাইক্রো বিজনেস। এখানে পিএলসির কাজ আপনি পাওয়ার সম্ভাবনা একেবারেই কম, ঠিক আছে? পিএলসির কাজ আপনি পাওয়ার সম্ভাবনা একেবারেই কম। আপনি এখানে ইউকেতে, আমি যদি ইউকেকে একটা এক্সাম্পল হিসেবে ধরি, ইউকেতে প্রতি উইকে 7,500 বিজনেস লিমিটেড কোম্পানি রেজিস্ট্রেশন হয়, তো মাসে প্রায় 30,000-এর মতো। এবং এই চিত্রটা কম বেশি সব দেশেই সত্য, ইউরোপিয়ান কান্ট্রি এবং ওয়েস্ট আমেরিকান কান্ট্রিগুলোতে সবগুলোই এই ধরনের ফিগারগুলোই রাফলি এরকমই ব্যাপারটা। তো আপনি চেষ্টা করবেন আপনার কোম্পানিটা মাইক্রো রেসপন্স কোন লেভেলের, তাহলে এবং সবচেয়ে পরে যেটা সবচেয়ে বড় প্রশ্ন, কোম্পানিগুলো সাধারণত দুই ধরনের কাজ সাধারণত বেশি পাওয়া যায়, পার্টনারশিপও আসে। একটা হচ্ছে সোল ট্রেডার আর একটা হচ্ছে লিমিটেড কোম্পানি, বা আমেরিকায় যেটা এলএলসি বলছে, আর এর বাইরে আছে পার্টনারশিপ। আচ্ছা, সোল ট্রেডার এবং এলএলসি এবং লিমিটেড কোম্পানি কাজটাই বেশি। আপনি ক্লায়েন্টকে জিজ্ঞেস করুন, আর ইউ রেজিস্টার্ড ইন ইউকে অর আর ইউ রেজিস্টার্ড ইন ইউএসএ, জিজ্ঞেস করেন সে রেজিস্টার্ড কিনা। ওটা দেখলে আপনি বুঝে ফেলতে পারবেন। যদি সে রেজিস্টার্ড হয়, সাধারণত ইন জেনারেলি নামের শেষে এলটিডি থাকবে অথবা এলএলসি থাকবে। কথা বুঝতে পারছেন? আপনি এটা কেন জেনে নিচ্ছেন, আপনি এটা কেন জানছেন, আপনি এটা জানলে আপনার লাভটা কি হবে, এটার উপর ডিপেন্ড করবে আপনার চার্ট অফ অ্যাকাউন্টস। আপনার চার্ট অফ অ্যাকাউন্টসে এটার এই অনুসারে সাজাতে হবে। আপনি যখন লিমিটেড কোম্পানি থাকবেন বা এলএলসি থাকবে, তখন আপনি ডাইরেক্টরস যে পেমেন্ট, যে ডাইরেক্টরসের যে মানি সে উইথড্র করছে এবং ব্যাংকে দিচ্ছে, বিজনেসকে দিচ্ছে, সেটা ডাইরেক্টরস লোন অ্যাকাউন্ট দিয়ে ট্রিট করবেন। আবার যদি সোল ট্রেডার্স হয় তখন আপনি শুধু ড্রয়িংস দিয়ে করছেন। এই প্রত্যেকটা কারণ আছে, এই বিশেষ করে লিগ্যাল স্ট্রাকচারটা ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আমি প্রথমে আমার স্ট্রাকচারটা জেনে নেব, বিজনেস স্ট্রাকচার। বিজনেস যখন স্ট্রাকচার জেনে নিলাম, তখন আমার মাথার মধ্যে একটা ছক হয়ে গেল যে এটা চার্ট অফ অ্যাকাউন্টস কি হবে। আপনারা যারা আমাদের সাথে ট্রেনিং করেন, আপনাদের চার্ট অফ অ্যাকাউন্টস, লিমিটেড কোম্পানির চার্ট অফ অ্যাকাউন্টস এর একটা আপনাদেরকে ফাইল দেওয়া হয়েছে, প্রেসক্রাইব একটা ফর্ম দেওয়া হয়েছে। আপনি তখন চিন্তা করবেন, এটাই আমার মাথায় আসবে যে এখান থেকে আমি শুরু করবো। আচ্ছা, গেল কি? এরপর এখন এটা আপনি লিগ্যাল স্ট্রাকচার জেনে, এবং এই কথাগুলো খুব ফ্রেন্ডলি এনভায়রনমেন্টে জেনে যান, জিজ্ঞেস করবেন যে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই, তোমার বিজনেস খুব ভালো, চমৎকার বিজনেস, কিসের বিজনেস করছো? তো সে বললো যে আমি কাপড় বিক্রি করি। ও ইটস ভেরি প্রমিজিং বিজনেস। হ্যাঁ, দুই একটা কথা বলে আস্তে আস্তে তাকে ইনভলভ করতে থাকেন আর কি। এগুলো হচ্ছে আপনার সেলসম্যানশিপ স্কিল। দেখেন, সেলসম্যানশিপ ইজ এটা একটা ডিফারেন্ট স্কিল। তো আপনি এরপর আপনি স্ট্রাকচার যখন আপনি জেনে গেলেন, দেন আপনি এবার জিজ্ঞেস করলেন কাজ। ওকে, ক্লায়েন্টকে ভেরি ক্লিয়ারলি জানতে হবে ক্লায়েন্ট যা চাচ্ছে, যে কাজটা চাচ্ছে সেটা আপনি বুঝছেন কিনা। যতক্ষণ আপনি কাজটা বুঝছেন না যে কি করতে হবে, মেক শিওর করবেন আপনি এবং ক্লায়েন্ট সেম পেজে কিনা, অ্যালাইন কিনা, আপনাদের চাওয়া, ক্লায়েন্টের চাওয়া এবং আপনার ক্যাপাসিটি সেম কিনা। ক্লায়েন্ট আপনাকে এমন একটা কথা বললো, কাজ 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 নিতে বললো যেটা আপনি কখনো করেন না, আপনার কোনো আইডিয়াই নেই, এই ধরনের ক্ষেত্রে পোলাইটলি আপনি রিফিউজ করেন যে সরি আমি পারবো না। আপনি কখন এটা ভাববেন না আমি জেনে দেখে করে ফেলবো বা কোনোভাবে বুঝাই দেবো, এই ধরনের অ্যাপ্রোচে যাবেন না। এটাই সবচেয়ে বেস্ট
আচ্ছা, আপনি পরে ওটা শিখে নেন কাজটা, যেটা জানেন না শিখে পরের বার নেক্সট বার ক্লায়েন্টকে অ্যাপ্রোচ করেন। আচ্ছা, এরপর আপনি জব টাইপটা একটু জেনে নেবেন, যেটা কি ডাটা এন্ট্রি টাইপ জব, শুধু ইনভয়েস ম্যাচিং এর কাজ কিনা, শুধুমাত্র ট্রানজাকশন ম্যাচিং এর কাজ কিনা, বা জাস্ট অনলি ব্যাংক রিকনসিলিয়েশন কিনা, শুধুমাত্র রিসিভেবলস বা পেবলস চেক কিনা, ভিএটি কিনা, ই কমার্স কিনা, সবগুলো কাজ আপনাকে একসাথেও দিতে পারে। আবার শুধুমাত্র একটা সিঙ্গেল কাজ দিতে বললো যে হ্যাঁ জাস্ট আমাকে 40টা বা 30টা ডাটা এন্ট্রি তুমি করে দাও। এরপর হতে পারে জাস্ট ইনভয়েস ম্যাচিং। এখন ইনভয়েস ম্যাচিং করলেও তার ব্যাংক রিকনসিলিয়েশনের কাজ ওখানে আসবে না, জাস্ট আমি ইনভয়েস একটার সাথে ইনভয়েস গুলো পেমেন্ট ম্যাচিং করে দিলেন। ক্লায়েন্টকে বলবেন যে দেখো তুমি কি শুধু ইনভয়েস ম্যাচিং চাচ্ছ নাকি তুমি ব্যাংক রিকনসিলিয়েশন করতে চাচ্ছ পুরো ব্যাংকের। এই কথাগুলো ক্লিয়ারলি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা কথা ক্লিয়ারলি জিজ্ঞেস করে নেবেন। আচ্ছা, তো ক্লায়েন্ট বললো না এই হলো আমার আমার রিকোয়ারমেন্ট। ক্লায়েন্ট বললো তুমি আমাকে ইনভয়েস ম্যাচিং করে দেবা, আমার ট্রানজাকশন বাকি ট্রানজাকশন গুলো আপনি ইনভয়েস ম্যাচিং করলেন, এখন আপনার ইনভয়েস আছে 30টা, ব্যাংকে ট্রানজেকশন আছে 50টা, তো বাকি 20টা ট্রানজেকশনে কি হবে, ওগুলো ম্যাচিং করা লাগবে নাকি করা লাগবে না, ক্লায়েন্টকে আস্ক করতে হবে যে হোয়াট ইউ ওয়ান্ট, তুমি কি চাও নাকি ওগুলো আমি ডিল করে দিই। তো ক্লায়েন্ট বলে যে হ্যাঁ না তুমি ইনভয়েস ম্যাচিং করে দাও বা পুরোটা চাও, তো আপনি ক্লায়েন্টকে বলেন যে আমি ইনভয়েসের জন্য এত, ওইটার জন্য এত নেবো। ট্রানজেকশন ম্যাচিং, ব্যাংক রিকনসিলিয়েশন, এরপর ক্লায়েন্টকে জিজ্ঞেস করলেন ফাইন ম্যাচিং পর্যন্ত করলাম, তুমি কি চাও যে আমি 3 মাসের রিকনসিলিয়েশন প্রসেসটা পুরোটা কমপ্লিট করে দিই। অনেক সময় ক্লায়েন্ট বুঝে না ম্যাচিং এবং রিকনসিলিয়েশনের মাঝখানে পার্থক্য আছে। আমি ধরে নেন আমি এখানে যে কথাটা বলছি এটাকে কুইক বুকের স্ট্যান্ডার্ড ধরে বলছি, ধরেন হ্যাঁ, আমি কারণ সফটওয়্যার তো অনেকগুলোই আছে, কুইক বুক, জেরো, সেজ, ওয়েব, অনেকগুলা, আমরা তো সবগুলোর কথা বলতে পারবো না, আমরা একটাকে স্ট্যান্ডার্ড ধরি, মনে করেন কুইক বুকসকে স্ট্যান্ডার্ড ধরলাম। তো আপনাকে ক্লায়েন্ট অনেক সময় জানে না র্যাঙ্ক রিকনসিলিয়েশন এবং ম্যাচিং এর মাঝখানে যে পার্থক্য আছে সেটা কিন্তু ক্লায়েন্ট জানে না। আপনাকে ক্লায়েন্টকে বলতে হবে যে ভাই এই সিচুয়েশন যে তোমার এই তুমি যদি ইন্ডিয়া করাও ম্যাচিং করাও তাহলে রিকনসিলিয়েশন কাজটা কিন্তু বাকি থাকবে। রিকনসিলিয়েশন প্রসেস বলতে এটা বুঝায়, ক্লায়েন্টের যতদূর সম্ভব ইন ডিটেলস প্রসেসটা বুঝাই দেন। কথা বুঝতে পারছেন? আচ্ছা, এরপর রিসিভেবলস, আমি এই তিনটা শেষে তিনটা আমি একটু পরে আসছি। আচ্ছা, এখন আপনি আসলেন ক্লায়েন্টের কাছে, আপনি এই ইনফরমেশনটা পেলেন যে আপনি একটা জিনিস খুব ইম্পর্টেন্ট আপনারা মনে রাখবেন, মাস্ট বি আপনার ওয়ার্কিংটা বলে যখন আপনি কাজ করতে বসবেন, ক্লায়েন্টের সাথে কথা বলতে বসবেন, ডেফিনেটলি আপনার নোটপ্যাড এবং কলম আপনার সাথে থাকতে হবে। আপনি কথা বলবেন, নোট নেবেন এবং আপনার ড্র আপনি করে ফেলবেন, প্ল্যানিং করে ফেলবেন যে কি কি চাচ্ছে ক্লায়েন্ট। ঠিক আছে? আচ্ছা, এরপর আপনি আসলেন আপনার যখন এই ক্লায়েন্ট বেসিক ইনফরমেশনটা পেলেন, আপনি তো আপনার মাথায় টার্গেট থাকলো যে কি কি জিনিস আপনি জিজ্ঞেস করে নেবেন। এরপর আমরা যেটা একটু আগে বললাম, আমরা বললাম কেওয়াইসি, নো ইউর ক্লায়েন্ট, যে ক্লায়েন্টের বিজনেস কিরকম, ও কি সেল করে, সম্ভব হলো ওয়েবসাইট একটু চেক করে নিলেন। হ্যাঁ, আর আমরা যারা ইউকে তে আছেন, যারা ইউকে যদি লিমিটেড কোম্পানি হয় এখানে কোম্পানি হাউসে চেক করে নেবেন, কোম্পানি হাউস করবেন সেটা আমরা তো যারা ট্রেনিং করছেন ওরা জানেন। বা যারা ট্রেনিং করেন নাই ওনারাও যদি জাস্ট কোম্পানি হাউস ইউকে লিখে সার্চ দেন আপনি পাবেন, ওখানে যে কোনো কোম্পানির ডিটেলস পাওয়া যায়। আচ্ছা, এই কথাগুলো বলতে বলতে তাকে চেষ্টা করবেন একটু ফ্রেন্ডলি টোনে কথাটা নিয়ে আসতে।